হ্যালো ভিউয়ার্স, এখন আমি মডিউল 2 এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ম্যানেজমেন্টের মডিউল 2 নিয়ে আলোচনা করছি। এই মডিউলে যা আছে সেটা হলো বায়ার স্ল্যাশ ইম্পোর্টার অ্যান্ড সাপ্লায়ার স্ল্যাশ এক্সপোর্টার অ্যানালাইসিস। মানে ইম্পোর্টার এবং এক্সপোর্টারকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেগুলো, এবং কস্ট ক্যালকুলেশন। কস্ট ক্যালকুলেশন বলতে এখানে আমরা যে ইম্পোর্ট করে নিয়ে আসলাম মালামাল, সেটার কস্ট ক্যালকুলেশন করব, এবং আমরা এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন করব। ঠিক আছে, এই হলো মডিউল 2। এখন মডিউল 2 তে যা আছে সেটা হলো এখানে কিভাবে বায়ারকে অ্যানালাইসিস করতে হবে। বায়ার মানে হলো ইম্পোর্টার, আর হলো যে সাপ্লায়ার অ্যানালাইসিস। আমরা যখন মালামাল কিনি তখন সেই ক্ষেত্রে আমার যে সাপ্লায়ার, সেই সাপ্লায়ারকে কিভাবে অ্যানালাইসিস করব। তার মানে হলো যে আমরা ইম্পোর্ট করছি, আমাদের যে সাপ্লায়ার, সেই ক্ষেত্রে সাপ্লায়ারকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, সেই ব্যাপারগুলো এখানে আছে। তাছাড়া আমরা অথেন্টিকেটেড ইনফরমেশন, এক্সপোর্টার এবং ইম্পোর্টারের যে অথেন্টিকেটেড ইনফরমেশন, তারা কি অথেন্টিকেটেড এক্সপোর্টার নাকি অথেন্টিকেটেড ইম্পোর্টার, সেই ব্যাপারগুলো কিভাবে আমরা পাবো, সেই ব্যাপারগুলো আলোচনা করব। আমরা বায়ার সোর্স করতে গেলে বায়ারকে কিভাবে পাবো, আমরা সাপ্লায়ারকে কিভাবে পাবো, সাপ্লায়ারকে কিভাবে ফাইন্ড আউট করব। তাছাড়া কস্ট কি, প্রফিট কি, ঠিক আছে, কারণ আমাদের যদি প্রফিট না থাকে আমরা ব্যবসা করব কেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন করব, এখানে এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন নিয়ে আলোচনা আছে, এবং ইম্পোর্ট কস্ট যেটাকে ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন, সেগুলো নিয়ে আলোচনা আছে। তো লেটস সি, আমরা এখন টোটাল আলোচনায় চলে যাই। বায়ার এবং বায়ারের কান্ট্রি অ্যানালাইসিস। আমরা আগেই বলেছি যে একটা বায়ারের কান্ট্রিকে অ্যানালাইসিস করতে গেলে বায়ারের দেশে যেতে হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, যে আমরা ওয়েবসাইট থেকে ইনিশিয়াল স্টেজে যেরকম আমরা বলেছিলাম ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকটে আপনারা যাবেন, ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকটে গিয়ে সেখানে সেটা সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সেই ওয়েবসাইটটা মেনটেন করে, সেখানে প্রায় 260 কান্ট্রিজের কান্ট্রি আছে, সেই কান্ট্রি সম্বন্ধে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। যে ক্ষেত্রে বলছিলাম যে আমরা দুটো উদাহরণ দিয়েছিলাম, মেশিন মানে টেক্সটাইল মেশিন ইম্পোর্ট করব, আর এক্সপোর্ট করব হলো আমরা টি শার্ট এক্সপোর্ট করব। কোথায়? জার্মানিতে। ওকে, তো আমরা যখন এক্সপোর্ট করছি ওই ক্ষেত্রে আমাদের বায়ার আছে। বায়ার কোথায় আছে? জার্মানিতে। এখন দেখি বায়ারটা কিরকম। সেই বায়ারকে অ্যানালাইসিস করতে গেলে আমরা কোয়ালিটেটিভ ওয়েতে কোশ্চেন ফর্মে আমরা অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে। তো কোশ্চেন ফর্মে আমরা এরকম কিছু কোশ্চেন সাজিয়েছি। সেই কোশ্চেনগুলো কি? যেরকম কোশ্চেনগুলো যে আর দ্য বায়ার্স কনভিনিয়েন্টলি লোকেটেড, আমাদের যে বায়ারগুলো সেটা কনভিনিয়েন্টলি লোকেটেড কিনা, সেটা জার্মানির যে কান্ট্রি আছে সেই কান্ট্রির হয়তো এটা ক্যাপিটাল সিটিতে আছে কিনা, না রিমোট এরিয়াতে, সেগুলো আমরা কোশ্চেন করে জেনে নেই। তাদের ন্যাশনাল এবং কর্পোরেট কালচারগুলো কেমন, তাদের ন্যাশনাল, জার্মান একটা ফরেন কান্ট্রি, সেখানে কালচার ইজ ডিফারেন্ট, তাদের কর্পোরেট কালচারও ডিফারেন্ট, সেই কালচারগুলো আমাদের সাথে মেলে কিনা, সেই কোশ্চেনগুলো আমরা করতে পারি। এবং বায়ারের যে ইনফরমেশন, হ্যাঁ, আমরা এক্সপোর্ট করছি, মানে আমরা টি শার্ট এক্সপোর্ট করছি, সেই ক্ষেত্রে আমাদের যে বায়ারের ইনফরমেশন এবং কমিউনিকেশন সিস্টেম আমাদের সাথে মেলে কিনা, কম্প্যাটেবল কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কোশ্চেন করি। যদি কোশ্চেন ইয়েস হয়, ইটস ওকে, ভালো। আর দ্য বায়ার নন বিং ফেয়ার, রিলায়েবল অ্যান্ড ইথিক্যাল, সেই যে বায়ারগুলো, হ্যাঁ, আমাদের যে টি শার্ট এক্সাম্পল আমরা দিয়েছি, যে আমরা টি শার্ট ইম্পোর্ট করবে আমার যে বায়ার, সেই বায়ারটা ফেয়ার কিনা, রিলায়েবল কিনা, ইথিক্যাল কিনা, এগুলো কোশ্চেন করে জেনে নেই। আমরা আরও যে কোশ্চেন করব সেটা হলো যে আমার কোম্পানির সাথে, হ্যাঁ, আমার কোম্পানির স্টাফের সাথে তাদের কোম্পানির কোনো লিঙ্ক আছে কিনা, সেই লিঙ্ক থাকলে হয়তো কিছুটা বায়াসনেসের ব্যাপার চলে আসে। আরও যে কোশ্চেন করব সেটা হলো যে আমরা যে সেক্টরে ব্যবসা করতে চাচ্ছি, আমরা টি শার্ট এক্সপোর্ট করতে চাচ্ছি, সেটা কি মানে তাদের কি কোর সেক্টর কিনা, তারা কি কেনে কিনা, হ্যাঁ। আর যে পারচেজ আইটেম, আমরা যে আইটেম নিয়ে কাজ করছি সেটা সেটা বায়াররা সেটা কি কেনবে কিনা, সেই কোশ্চেনগুলো আমরা করব বায়ারকে। তাছাড়া আমরা বায়ারকে আরও যে কোশ্চেনগুলো করব, যে আমাদের যে বিজনেস প্ল্যান, আমাদের যে স্ট্র্যাটেজি, তাদের স্ট্র্যাটেজির সাথে কম্প্যাটেবল কিনা, তাদের সাথে মেলে কিনা, হ্যাঁ, সেটা যদি ফিট হয় তাহলে আমাদের জন্য বিজনেস করাটা ইজিয়ার হয়। তাছাড়া আমরা আরও যে কোশ্চেন করব সেটা হলো তাদের তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন, হ্যাঁ, এবং পেমেন্ট রেকর্ড ভালো কিনা। অ্যাকচুয়ালি বিজনেসের উদ্দেশ্য কি, আমরা যখন এক্সপোর্ট করছি, বিদেশে সেল করছি, সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাকে টাকা আনতে হবে, ঠিক আছে। তো বায়ার যদি সলভেন্ট না হয় তাহলে তো আমাকে টাকা দিতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে কোশ্চেন করে আমরা জেনে নেব। অনেক ক্ষেত্রে এটা একটা ডেলিগেট কোশ্চেন,
সেক্ষেত্রে হয় কি, এই কোশ্চেনটা হয়তো সরাসরি আনসার আমরা নাও পেতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, হয়তো বা ডিএনবি বলে একটা অর্গানাইজেশন আছে, ডেন অ্যান্ড ব্রেড স্ট্রিট, সারা পৃথিবীতে এদের নেটওয়ার্ক আছে। তো ওই কোম্পানিকে আমরা এনগেজ করে এই ধরনের ইনফরমেশন আমরা জেনে নিতে পারি। তো আমি যে কোশ্চেনগুলোর কথা বললাম, এই কোশ্চেনগুলো করে যদি দেখা যায় ম্যাক্সিমাম কোশ্চেন এর অ্যান্সারগুলো আমাদের ফরে চলে আসে, মানে আমাদের ফেভারে চলে আসে, তার মানে হচ্ছে তাহলে আমরা এখন ওই বায়ারকে আমরা 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 এনলিস্টেড করতে পারি। ওই বায়ারের সাথে আমরা ওই বায়ারদেরকে হাতে রাখতে পারি, ঠিক আছে? ওই বায়ারদের সাথে আমরা ফিউচারে কাজ করব। তো এইভাবে আমরা বায়ারকে কোয়ালিটেটিভ ওয়েতে অ্যানালাইসিস করব। এখন হলো সাপ্লায়ার এবং সাপ্লায়ারের কান্ট্রি অ্যানালাইসিস। তো সাপ্লায়ারের কান্ট্রি অ্যানালাইসিস মানে আমরা কিছু ইম্পোর্ট করতে চাচ্ছি, সেই সাপ্লায়ারগুলো কেমন বা সাপ্লায়ারের কান্ট্রিটা কেমন সেটা দেখব। সাপ্লায়ারের কান্ট্রি অ্যানালাইসিস করতে গেলে আমি যেটা বলেছি যে ওই ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে গিয়ে প্রায় 260 কান্ট্রিজের আপনার প্রোফাইল আছে, সেখান থেকে যেরকম আমরা এক্সাম্পল দিয়েছি, জার্মান থেকে আমরা মেশিন, টেক্সটাইল মেশিন ইম্পোর্ট করতে চাচ্ছি। তো জার্মান কান্ট্রিটা দেখবো যে কেমন, তাদের জিডিপি দেখবো, পার ক্যাপিটা দেখবো, তাছাড়া আরও অন্যান্য ইনফরমেশন দেখবো, এখানে কোনো কনফ্লিক্ট আছে কিনা, ওয়ার জোন কিনা। তো এইসব কোশ্চেন আমরা, এইসব ব্যাপারগুলো আমরা ওই ওয়েবসাইট থেকেই পেয়ে যেতে পারি। আর যখন অ্যাকচুয়ালি অনেক টাকার মানে হাই ভ্যালু বিজনেস হবে, সেই ক্ষেত্রে আমরা হয়তোবা ফিজিক্যালি ভিজিট করে আমরা ওই কান্ট্রিটা ভিজিট করতে পারি। কিন্তু ল ভ্যালু হলে সেই ক্ষেত্রে আমাদের ভিজিট করা হয়তোবা দরকার নাই। তো হাওয়ার এখন কান্ট্রি অ্যানালাইসিস এভাবে হয়তো হয়ে যাবে। এখন যে সাপ্লায়ারগুলো কেমন, সেই সাপ্লায়ারকে আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এটা কোশ্চেন ফর্মে আমরা অ্যানালাইসিসটা করি, ঠিক আছে? এখানে কিছু কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন। সেই কোশ্চেনগুলো হলো যেরকম, আর দ্য সাপ্লায়ার্স কনভেনিয়েন্টলি লোকেটেড, সাপ্লায়াররা কনভেনিয়েন্টলি লোকেটেড কিনা, হ্যাঁ, তাদের ন্যাশনাল বা কর্পোরেট কালচারগুলো আমাদের সাথে মেলে কিনা, হ্যাঁ, আর সাপ্লায়ার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম কম্প্যাটেবল উইথ দ্য এক্সপোর্টার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে সাপ্লায়ারের যে ইনফরমেশন এবং কমিউনিকেশন সিস্টেমগুলো আমাদের সাথে মেলে কিনা। আর দ্য সাপ্লায়ার নোন ফর বিং ফেয়ার, এবং সাপ্লায়ারগুলো ফেয়ার কিনা, রিলায়েবল কিনা, ইথিক্যালি কাজ করে কিনা, ইথিক্যাল পলিসি মেনে চলে কিনা, এই সাপ্লায়ারদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির স্টাফদের সাথে কোনো লিঙ্ক আছে কিনা, অথবা যা সাপ্লায়াররা যে সেক্টরে কাজ করছে সেটা কি তাদের কোর প্রোডাক্ট কিনা, তাদের মেশিন তারা তৈরি করে কিনা, সেই ব্যাপারগুলো আমরা দেখব। আমরা আরো যে কোশ্চেনগুলো করব সেটা হলো সাপ্লায়ারের যে বিজনেস স্ট্র্যাটেজি, হ্যাঁ, আমরা ইম্পোর্ট করছি, আমাদের ইম্পোর্টারের সাথে সাপ্লায়ারের বিজনেস স্ট্র্যাটেজিগুলো মেলে কিনা, যদি না মেলে হয়তো বা কনফ্লিক্ট হতে পারে। তাছাড়া সাপ্লায়ারের যে ফিনান্সিয়াল সিচুয়েশন, আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি, হয়তো আমাদের টাকা আছে কিন্তু সাপ্লায়াররা হয়তো বা সলভেন্ট না, সেই ক্ষেত্রে কি হবে, সাপ্লায়ারের ফিনান্সিয়াল সিচুয়েশন বা তাদের পেমেন্ট রেকর্ড, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। যেটা আগে বলেছিলাম, এটা হয়তো একটা খুব ডেলিগেট কোশ্চেন, আমরা সরাসরি কোশ্চেন করলে এটার অ্যান্সার নাও পেতে পারি। সেটা আমরা ফিনান্সিয়াল স্পাইং করে ডিএনবি, ডেন অ্যান্ড ব্রেড স্ট্রিট নামে একটা অর্গানাইজেশন আছে, তার কাছ থেকে আমরা সেই ইনফরমেশনগুলো পেতে পারি। তো এইভাবে আমরা সাপ্লায়ারকে অ্যানালাইসিস করব, এবং যে কোশ্চেনগুলোর কথা বললাম সেই কোশ্চেনগুলো করে যদি ম্যাক্সিমাম রেজাল্ট আমাদের ফরে আসে বা ফেভারে আসে, তাহলে আমরা বলতে পারি যে ওই সাপ্লায়ারগুলো ভালো, এবং সেই সাপ্লায়ারগুলোকে আমরা এনলিস্টেড করব। পরে তাদের সাথে আমরা নেগোসিয়েশন করে তারপরে আমরা কন্ট্রাক্ট করব। এখন আমরা আমাদের যে বায়ার বা সাপ্লায়ার কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? আমরা যখন এক্সপোর্ট করব বায়ার আইডেন্টিফাই করব, আমরা যখন ইম্পোর্ট করব তখন আমরা সাপ্লায়ারকে আইডেন্টিফাই করব। একটা হলো অফলাইন, আমরা ফিজিক্যালি বা ভার্চুয়ালি আমরা সেগুলো ফিজিক্যালি করতে পারি, আর একটা অনলাইন হলো ভার্চুয়ালি, অনলাইনের মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো পেতে পারি, ঠিক আছে? তো বায়ার এবং সাপ্লায়ার যে ইনফরমেশনগুলো দেবে, ঠিক আছে, সেই ইনফরমেশনগুলো এখন, দিস ইজ দ্য ইরা অফ দ্য গ্লোবালাইজেশন, এবং ইনফরমেশন টেকনোলজি এখন অ্যাভেলেবেল, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ওয়েব সার্ফিং করে, হ্যাঁ, ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশন পেতে পারি, কিন্তু আমাদের রাইট ইনফরমেশন পেতে হবে, অথেন্টিকেটেড ইনফরমেশন পেতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কেয়ারফুলি অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে, যাতে আমরা সিকিউরড, হ্যাঁ, আমরা রাইট ইনফরমেশন পেতে পারি। আদারওয়াইজ রাইট ইনফরমেশন না পেলে আমরা হয়তো কি হবে, আমাদের অ্যানালাইসিস ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন?
তো ইনফরমেশনগুলো আমরা কোথায় বলেছি যে আমরা ওয়েব সার্ফিং করে পেতে পারি, পাবলিশ সোর্সেস। অনেক সময় দেখা যায় বায়ার বা সাপ্লায়ার বা এক্সপোর্টার বা ইম্পোর্টার তাদের ইনফরমেশনগুলো, তাদের অ্যানুয়াল রিপোর্ট আছে, অ্যানুয়াল রিপোর্ট বের করে, ঠিক আছে, হ্যাঁ, ইয়ার এন্ডে অ্যানুয়াল রিপোর্ট বের করে। হ্যাঁ, তো সেই রিপোর্ট থেকে আমরা বের করতে পারি, পাবলিশ সোর্স থেকে আমরা পেতে পারি, ঠিক আছে। তাছাড়া এমনি ট্রেড বা ইন্ডাস্ট্রি ডাইরেক্টরি আছে, সেখান থেকেও আমরা এইসব ইনফরমেশন পেতে পারি। আমরা যদি এক্সপোর্টের ক্ষেত্রে বায়ারকে ভিজিট করতে পারি, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা ওরকম সাপ্লায়ারকে ভিজিট করতে পারি, ঠিক আছে। বায়ারের ক্লায়েন্ট রেফারেন্স অথবা সাপ্লায়ারের ক্লায়েন্ট রেফারেন্স থেকেও আমরা ইনফরমেশন পেতে পারি। তাছাড়া বিভিন্ন সেক্টরাল ট্রেড বা ইন্ডাস্ট্রি জার্নাল থেকেও আমরা ইনফরমেশন পেতে পারি। আমরা বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করে, এটা আপনার বায়ার্স ফেয়ার হতে পারে, সেলার্স ফেয়ার হতে পারে, ঠিক আছে, সেসব এক্সিবিশন সেগুলোতে অ্যাটেন্ড করে আমরা ইনফরমেশন পেতে পারি। তাছাড়া বাংলাদেশের যেসব ফরেন মিশন আছে দেশের বাইরে, তাদের কাছ থেকেও আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। তাছাড়া বিভিন্ন ধরনের চেম্বার অফ কমার্স আছে, ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশের চেম্বার অফ কমার্সকে লিখলেও আমরা বায়ার সেলার সম্বন্ধে ইনফরমেশন পেতে পারি। তাছাড়া বিভিন্ন ধরনের পারচেজিং বা সেলিং অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকেও আমরা ইনফরমেশন পেতে পারি। তাছাড়া ট্রেড রিপ্রেজেন্টেটিভ আছে, গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ আছে, বিভিন্ন এজেন্ট আছে, সেখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। আর ইন্টারনেটের কথা তো বলেছি যে ইন্টারনেট থেকে আমরা ইনফরমেশন পেতে পারি, অথবা ডাইরেক্ট বিজনেস কন্ট্যাক্ট আছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ আছে। হ্যাঁ, এরকম হয়তো বা আমার কোনো রেফারেন্সের হয়তো বা কন্ট্যাক্ট আছে ওখানে। তো এইভাবে বিজনেস কন্ট্যাক্ট থেকেও আমরা ওই বায়ার বা সেলার সম্বন্ধে বা ইম্পোর্টার বা এক্সপোর্টার সম্বন্ধে ইনফরমেশন পেতে পারি। মোট কথা হলো আমাদের অথেন্টিকেটেড ইনফরমেশন লাগবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে। আদারওয়াইজ যদি অথেন্টিকেটেড ইনফরমেশন না পাই তাহলে আমরা অ্যানালাইসিস করতে পারবো না। এখানে কিছু ওয়েবসাইট আছে, সেটা হলো প্রসপেক্টিভ বায়ার বা সাপ্লায়ারের লিস্টগুলো আমরা কিছু ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশনগুলো পেতে পারি। তো এই ইনফরমেশনগুলো যে ওয়েবসাইটগুলোর কথা বলা আছে এখানে আমি বলছি, সেটা হলো যে google.com, গুগলে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন। alibaba.com, tradekey.com, globalsourcing.com, ec21.com, fiber2fashion.com, indiamart.com, Compass covering 105 million companies worldwide, Thomas Register covering US suppliers, Euromonitor cover EU suppliers, and many more websites. এখানে আবার এই যে alibaba.com, tradekey.com এরকম কিছু প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু আপনারা মেম্বারও হতে পারেন। সেখানে পেমেন্ট দিয়ে মেম্বার হতে হয়। মেম্বার হলে আপনি যদি এক্সপোর্ট করতে চান সেখানে বায়ারের ইনফরমেশন পেতে পারেন, আর আপনি যদি ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি সেলার বা এক্সপোর্টারের ইনফরমেশন পেতে পারেন। তো এইসব ওয়েবসাইটে গেলে alibaba.com, tradekey.com, ওইখানে মেম্বারশিপ ফিস কত, এখানে ফ্রি মেম্বারও হওয়া যায়, কিন্তু ফ্রি তো জানেন সবকিছু ফ্রি হলে আপনার ঠিক ওইভাবে বায়ার সেলার আপনি হয়তো পাবেন না, কিন্তু বাট পেড মেম্বারশিপ নিলে সেই ক্ষেত্রে আপনাকে আপনি বায়ার বা সেলার পেতে পারেন। এই ওয়েবসাইটগুলো আপনারা সার্চ করে দেখবেন, আশা করি হয়তোবা আপনারা বায়ার বা সাপ্লায়ার সিকিউর করতে পারবেন। তো যেটা বলছিলাম যে বায়ার বা সাপ্লায়ারকে জেনুইনিটি অফ দ্য বায়ার্স, আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যে কোম্পানির ওয়েবসাইট ভিজিট করতে পারেন যে বায়ারটা জেনুইন কিনা। সেই ক্ষেত্রে কিভাবে অথেন্টিকেট করবেন সেটা হলো কোম্পানির ওয়েবসাইটকে ভিজিট করতে পারেন, তাদের মেম্বারশিপ ডিটেলস, তারা কোনো চেম্বার অফ কমার্সের মেম্বার কিনা সেটা দেখতে পারেন, তাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশনস আছে কিনা, গভর্নমেন্টের লাইসেন্সগুলো আছে কিনা, ঠিক আছে, বা বাংলাদেশ এমবিসিগুলোর সাপোর্ট নিতে পারেন যে তারা ব্ল্যাক লিস্টেড কোম্পানি কিনা, ঠিক আছে। এইভাবে আপনারা ইনফরমেশনগুলো আপনারা তাদের বায়ারের এক্সপোর্ট যখন করবেন তখন বায়ারের ইনফরমেশনগুলো এগুলো জেনুইনিটি আপনারা চেক করে নেবেন। এবং ক্রেডিট রিপোর্ট অলরেডি আগেও বলেছি, সেটা হলো যে ডান অ্যান্ড ব্রেডস্ট্রিট বলে একটা অর্গানাইজেশন আছে যেটা হলো ক্রেডিট রেটিং করে, তাদের কাছ থেকেও আপনারা এই বায়ারের ইনফরমেশন যখন এক্সপোর্ট করতে চান বায়ারের ইনফরমেশনগুলো আপনারা জেনে নিতে পারেন। এখন যে ব্যাপারটা আমরা আলোচনা করব সেটা হলো এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন। সাপোজ আমি এখানে আগে বলেছি আমরা টি শার্ট এক্সপোর্ট করব, তা আমি এক্সপোর্ট যে করব সেই ক্ষেত্রে আমি একটা প্রি এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে, যে আমার এক্সপোর্ট করলে প্রফিট হবে কিনা। আলটিমেট বিজনেসের গোল হলো যে আমার প্রফিট করা, ঠিক আছে, প্রফিট করা। যদি প্রফিটই না হয় তাহলে আমি কেন ব্যবসা করব। তো এক্সপোর্ট করতে গেলে আমাকে লেটস সি আগে একটা প্রি এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন করে দেখি। সেখানে
যে আমার প্রফিট হচ্ছে কিনা। সেটার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হলো প্রাইস ইকুয়ালস টু কস্ট, কস্ট মানে টোটাল কস্ট প্লাস প্রফিট, টোটাল কস্ট প্লাস প্রফিট। আচ্ছা, আমরা এখানে এক্সাম্পল দিয়েছিলাম আমরা টি শার্ট এক্সপোর্ট করবো, হ্যাঁ, 1 মিলিয়ন পিসেস টি শার্ট, সেটার দাম হলো কত, সেটা হলো 1 মিলিয়ন পিসেস টি শার্টের দাম হলো আপনার $1 মিলিয়ন, মানে হলো আপনার $10 লাখ, মানে 10 কোটি টাকা। তাহলে একটার দাম কত, $1। আমরা দেখি $1 যদি আমরা সেল করি, এক্সপোর্ট করি কোথায়, জার্মানিতে, তাহলে আমাদের প্রফিট হচ্ছে কিনা। তো লেটস সি, এখন আমরা দেখি এই ফর্মুলা অনুযায়ী, যেটা ইউনিভার্সাল ফর্মুলা, সেটা হলো কস্ট অফ প্রোডাক্ট। আমরা যে টি শার্ট এক্সপোর্ট করতে চাচ্ছি সেই টি শার্টটা টোটালি তৈরি করতে আমার 50 সেন্টস খরচ পড়বে। আর তাছাড়া 50 সেন্টস দিয়ে তৈরি করে ট্রাকে ভরবো, লোডিং ইন ট্রাক, ট্রান্সপোর্ট বাই ট্রাক, হ্যাঁ, আমাদের ট্রাকে করে সাপোজ চিটাগং দিয়ে এক্সপোর্ট করবো, চিটাগংয়ে নিব, আনলোডিং ফ্রম ট্রাক, ট্রাক থেকে নামালাম, যদি লোকাল ইন্স্যুরেন্স থাকে সেই লোকাল ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স, শিপিং কস্ট, সিএনএফ এজেন্ট কাজ করবে পোর্টে, তার একটা খরচ দিতে হবে, ব্যাংক চার্জেস, ব্যাংক থেকে যদি কোনো চার্জ কেটে নেয় সেই চার্জগুলো, আমার যে এই যে $10 লাখ, মানে $1 মিলিয়ন যে আমার এক্সপোর্ট, সেটার উপরে যদি আমি লোন নিয়ে থাকি, সেটার যদি ইন্টারেস্ট থাকে, সেটা ইন্টারেস্ট ফর লোন অ্যান্ড মিসেলিনিয়াস। তো এবং গভর্নমেন্ট এক্সপোর্ট ট্যাক্সেস, এক্সপোর্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্যাক্সেস খুব কম। এখন টোটাল দেখা গেল আমার যে কস্ট এক্সপোর্ট করতে গেলে, এটা হলো কস্ট অফ প্রোডাক্ট, আর হলো যে বাকি যে কস্টটা পাঠাতে যে খরচ, সেগুলো 0.30 সেন্টস। এখন যদি আমি দেখি এক্সপোর্ট কস্ট ইকুয়ালস টু $1, আর আমার টোটাল কস্ট হলো 80 সেন্টস, তাহলে প্রফিট হলো 0.20 সেন্টস, 0.20 সেন্টস। তার মানে হচ্ছে যে আমার প্রফিট আসছে, 20 সেন্টস, তার মানে হচ্ছে আমি এক্সপোর্টে যেতে পারি। এটা প্রি এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন। ফাইনালি যখন আমি এক্সপোর্ট করে ফেলবো, মানে বিদেশে মালামাল পাঠিয়ে দেবো টি শার্ট, এবং তারপরে আবার আমরা একটা রিয়েল লাইফ একটা এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন করব, পোস্ট এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন। সেখানে হয়তো বা প্রফিট আমার কিছুটা বাড়তেও পারে বা কমতেও পারে। ফাইনালি আবার আমরা এক্সপোর্ট করার পর আবার একটা কস্ট ক্যালকুলেশন করব। তো এইভাবে আমরা কস্ট ক্যালকুলেশন করে দেখব যে আমাদের প্রফিট হচ্ছে কিনা। যদি আমরা লুজিং সাইডে থাকি, যদি দেখা যায় এখানে আমার প্রফিট হচ্ছে না, হ্যাঁ, এখানে কস্ট হয়ে গেল সাপোজ এখানে 0.90 কস্ট, তাহলে প্রফিট হলো 0.10, 10 সেন্টস, ঠিক আছে। আর যদি এখানে কস্ট $1 হয়ে যায়, তাহলে প্রফিট 0 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টটা আমরা কিভাবে এক্সপোর্ট করব, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা দেখব ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এখানে যে উদাহরণটা আমরা দিচ্ছিলাম সেটা হলো যে আমরা একটা টেক্সটাইল মেশিন নিয়ে আসতেছি, কত ভ্যালু, এটা $1 মিলিয়ন। সেটা কোথা থেকে নিয়ে আসছি, সেটা হলো জার্মান থেকে নিয়ে আসছি। তো এই মেশিনটা আনতে গেলে ল্যান্ডেড কস্ট, এটা একটা প্রি ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করব, তারপরে আবার পোস্ট ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করব। তো প্রি ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করে আমরা ইম্পোর্ট করার আগেই দেখি যে আমার ঘরে, মানে আমার স্টোরে আনতে গেলে, স্টোরে ল্যান্ড করতে গেলে যে এটার কত কস্ট পড়ে, এই ভ্যালুটা কত। একটা মেশিনের দাম হলো আমরা $1 মিলিয়ন। তো সাপোজ এখানে অ্যাসেসেবল ভ্যালু, ইনভয়েস ভ্যালু প্লাস 1% প্লাস 1%। তো এই ক্যালকুলেশন করে দেখা গেল যে আমাদের টোটাল অ্যাসেসেবল ভ্যালু আসলো হলো 10,02,100। এটা হলো অ্যাসেসেবল ভ্যালু। এখন কাস্টমস ডিউটি যদি থাকে, কাস্টমস ডিউটি কোথায় পাবো, একটা বই আছে ডিউটির বুক, আমরা যে আইটেম আনতে চাচ্ছি সেটার একটা স্পেসিফিক এইচএস কোড আছে। এইচএস কোড অনুযায়ী এবং প্রেজেন্ট প্রিভিলিং যে কাস্টমস ডিউটি আছে, সেই ডিউটি অনুযায়ী আমাকে কি করতে হবে, এই ডিউটিটা কাস্টমসকে দিতে হবে। সিডি মানে কাস্টমস ডিউটি অন অ্যাসেসেবল ভ্যালু। এই অ্যাসেসেবল ভ্যালুর উপরে যেটা হলো সেটা ডিউটিটা এখানে বসাবো। তারপর আরডি মানে রেগুলারিটি ডিউটি, যদি কিছু থাকে সেই ডিউটির বুক থেকে অ্যাজ পার দ্য এইচএস কোড সেখানে দিতে হবে, আদারওয়াইজ এটা দিতে হবে না। তারপর হলো এসডি হলো অ্যাসেসেবল ভ্যালু প্লাস আরডি। অ্যাসেসেবল ভ্যালু 10,02,100 প্লাস হলো আরডি, এটা হলো আপনার আরডি, এই দুটা মিলে এটার উপর হবে এসডি, সাপ্লিমেন্টারি ডিউটি। তারপর হলো ভ্যাট হলো অ্যাসেসেবল ভ্যালু প্লাস আরডি প্লাস এসডি, যেটা হবে সেটা হবে ভ্যাট। এটি অ্যাডভান্স ট্যাক্স, এটা এখন যে প্রিভিলিং রেট আছে যা আছে সেটা দিতে হবে। এআইটি
এইটি এইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অন অ্যাসেসেবল ভ্যালু যা আসবে সেটা এখানে সাপোজ আমরা ধরে নিলাম টোটাল ডিউটিস কাস্টমসকে দিতে হলো $1,00,000 আর কোর্টের কিছু চার্জেস, তারপরে আপনার ইন্স্যুরেন্স চার্জেস, পিএসআই চার্জেস, ডকুমেন্টেশন চার্জেস, সিএনএফ এজেন্ট কমিশন, ট্রান্সপোর্টেশন বাই ট্রাক, মানে ট্রাকে করে মালামালগুলো আমাদের স্টোরে আনতে হবে, তারপর আনলোডিং ফ্রম ট্রাক, ট্রাক থেকে আনলোড করতে হবে, আনলোড করে স্টোরে রাখতে হবে, ল্যান্ড করাতে হবে। সাপোজ ধরে নিলাম এখানে $50,000 খরচ হলো, ডিউটি গেল $1,00,000, আর হলো এখানে আমার চিটাগং পোর্ট থেকে মালামাল আমার স্টোরে আনতে ল্যান্ড করাতে খরচ হলো $50,000। তাহলে টোটাল আমার এখন টোটাল ল্যান্ডেড কস্ট হলো আমার ওই $10,00,000 ছিল, $1,000,000 প্লাস $1,00,000 প্লাস $50,000, টোটাল ল্যান্ডেড কস্ট হলো $11,50,000। এই ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন। আবার আমরা ফাইনালি যখন আমরা মেশিনটা ইম্পোর্ট করে নিয়ে আসবো, আমরা পোস্ট ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশন করব, করে দেখব যে আমাদের অ্যাকচুয়ালি কি মানে রিয়েল লাইফে কত টাকা খরচ পড়লো মেশিনটা ইম্পোর্ট করে নিয়ে আসতে। তা আশা করি আপনারা আমাদের যে এক্সপোর্ট কস্ট ক্যালকুলেশন কিভাবে করলাম সেটা বুঝেছেন, ইম্পোর্ট কস্ট ক্যালকুলেশন কিভাবে করলাম সেটা বুঝেছেন, এবং এখানে যদি কোনো কস্ট আইটেম বাদ পড়ে থাকে সেটা আপনারা ঢুকিয়ে দেবেন, ঠিক আছে, সেটা আপনারা ঢুকিয়ে দেবেন। কোনো কস্ট আইটেম বা কস্ট সেন্টার যদি এখানে বাদ পড়ে থাকে সেটা ঢুকিয়ে আপনারা কস্ট ক্যালকুলেশনগুলো করবেন। এটা আমি একটা লিঙ্কে দিয়ে দিব, আপনাদের সুবিধা হবে এই ক্যালকুলেশনটা। এবং আমি আগেও বলেছি এখানে যদি কোনো কস্ট সেন্টার মিসিং হয়ে থাকে সেটা আপনারা অ্যাড করে নেবেন। এবং যে ডিউটি স্ট্রাকচারটা অ্যাজ পার দ্য প্রিভেলিং রেট, এখন যে প্রিভেলিং রেট আছে ডিউটির বই দেখে সেইভাবে বসিয়ে ডিউটি ক্যালকুলেশন করবেন অ্যাজ পার দ্য আইটেম, এবং আইটেমের যে স্পেসিফিক কোড আছে সেই কোড অনুযায়ী আপনাকে এই যে আপনার এই ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশনগুলো করতে হবে এবং ডিউটি ক্যালকুলেশনগুলো করতে হবে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এ ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে ফার্দার আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।